আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ধর্মীয় ভাব গাম্ভীর্য, উৎসব মুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদ জামাত। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, মন্ত্রী প্রতিমন্ত্রী, প্রধান বিচারপতি সহ দেশের বিশিষ্টজনেরা। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি করেন মুসলমানরা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ভোরের আলো ফোটার পরপরই জাতীয় ঈদগাহের উদ্দেশ্যে মানুষের এই পদযাত্রা। বৈরী আবহাওয়ার সংকাত থাকলেও তা না হওয়ায় স্বস্তি নিয়ে নামাজ আদায় করতে আসেন তারা। প্রবেশপথে ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারি। নামাজ শুরুর আগেই কানায় কানায় ভরে যায় ঈদগাহ মাঠ ও আশেপাশের সড়ক। নামাজ শুরুর আগেই জাতীয় ঈদগাহে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর আসেন রাষ্ট্রপতি। জামাতের আগে বয়ানে কোরবানির তাৎপর্য ও নিয়ম তুলে ধরেন খতিব। এরপর শুরু হয় ঈদের নামাজ। ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ শেষে খুতবা পাঠ করেন তিনি। খুতবা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। একে অন্যের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেন সবাই। সর্বসাধারণের সঙ্গে হাত মিলিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচরাচর ওনাদের মতো লোকের সাথে আমাদের দেখাই হওয়ার কথা না, সে থেকে হাত মেলানোটা এটা আল্লাহর কাছে একটা শুকরিয়া। আইন শৃঙ্খলা বিষয়টা যদি বলতে হয় তাহলে বলবো যে একেবারে নাইস একটা পরিবেশ ছিল। দেশের প্রধান ঈদের জামাত হয়ে উঠেছিল জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব আর সৌহার্দ্যের মিলন মেলা। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সাধারণ মানুষ ঈদের নামাজ আদায় করেছেন এক কাতারে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7টা থেকে বেলা 11:45 অনুষ্ঠিত নামাজে সামিল হন বহু মানুষ। আমরা ঈদের নামাজ পড়েছি, ঈদ মোবারক। এখানে আসছি, আমার খুব আনন্দ লাগছে। তা আমি আম্মুর জন্য, বাবার জন্য, সবার জন্য দোয়া করছি। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। এদিকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ ময়দানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ঈদুল আজহার জামাত। এদিকে 4 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার 199তম জামাত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। ঘড়ি কাটায় 8:30 বাজতে না বাজতেই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরে গোড়ে শহীদ ময়দান মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হয় 199তম ঈদুল আজহার জামাত। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে 3 বার বন্দুকের ফাঁকা গুলি ছুড়ে নামাজের প্রস্তুতির সংকেত দেওয়া হয়। এরপর শুরু হয় ঈদের জামাত। দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকেও আগত মুসল্লিদের যাতায়াত সহজ করতে রাখা হয় শোলাকিয়া এক্সপ্রেস নামে 2টি বিশেষ ট্রেন। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে প্রায় 65,000 বর্গফুট এলাকা জুড়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। চট্টগ্রামের কাট্টুরি দারুস সালাম জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোলার সাধারণ মানুষের সুখ দুঃখ ভাগ করে নিতে এলাকায় গেছেন বলে জানান স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ। কুমিল্লায় ঈদ জামায়াতে অংশ নেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। এছাড়াও সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল সহ সারা দেশেই অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্বের মুসলিম উম্মাহের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। লামিয়া তানজিল মাহমুদ, আরটিভি। কলকাতায় এবার প্রথমবারের মতো ঐতিহ্যবাহী রেড রোডের বদলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হাজার হাজার মুসল্লি সেখানে ঈদের নামাজ আদায় করেন। মুসল্লিদের জন্য বিশেষ ইমামতি মঞ্চ, শতাধিক লাউডস্পিকার, অস্থায়ী শৌচাগার ও
পার্কিংয়ের ব্যবস্থা করা হয়। খিলাফত কমিটি জানায় 1978 সাল থেকে রেড রোডে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হলেও এবার নতুন সরকারের আমলে স্থান পরিবর্তন করা হয়েছে। অনেক মুসল্লি নতুন এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে ব্রিগেড ময়দানেও সুন্দরভাবে নামাজ আদায়ের পরিবেশ তৈরি করা হয়েছে। ঈদ উপলক্ষে কলকাতা সহ পশ্চিমবঙ্গ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতাও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মুসল্লিদের সুবিধার কথা মাথায় রেখে এই প্রথম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ছিল অস্থায়ী শৌচাগার ও গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থাও। এছাড়া ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করেছে কলকাতা পুলিশ এবং খিলাফত কমিটি। ত্যাগের মহিমায় মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা। ঈদের নামাজ আদায়ের পরই শুরু পশু কোরবানি। রাজধানীর অলিগলি, মহল্লা, আবাসিক এলাকা সবখানেই চলছে পশু জবাই ও মাংস কাটাকাটি। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। ঈদের নামাজের পরই শুরু হয় কোরবানি। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানরা তাদের পছন্দের পশুটিকে কোরবানি করেন। ঝড় বৃষ্টি না থাকায় নির্বিঘ্নে পশু কোরবানি করেন তারা। আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য আমরা গরু কোরবানি দিচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায়, সব কিছু ভালো মতন আমাদের হয়েছে, চলতেছে। স্যাক্রিফাইসটা আমরা আল্লাহর উদ্দেশ্যে করেছি আর কি, আল্লাহর নামে কোরবানি দিয়েছি এবং আল্লাহর মা বাবার তরফ থেকে আল্লাহর নামে কোরবানি দিয়েছি। কোরবানির এই ত্যাগের মাধ্যমে পরিবার, সমাজ, রাষ্ট্রের মানুষের মাঝে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানান মুসলমানরা। কুরবানির পর বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি নিজ উদ্যোগেও তৎপর ছিলেন নাগরিকরা। বর্জ্য যে ব্যবস্থাপনা, এটা সিটি কর্পোরেশনের লোকেরা নিয়ে যেতেছে, আর এই দিক দিয়ে আমাদেরও মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। এটার সাথে সাথে আমরা নিজেদের উদ্যোগেই পরিষ্কার করব, যদিও সিটি কর্পোরেশন এটার সাথে সাথে পরিষ্কার করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পথে ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দ নিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলমানরা কুরবানি করছেন পছন্দের পশু। আব্দুর রহিম, RTV, ঢাকা। দর্শক, পশু কোরবানির খবর জানাতে রাজধানী মহাখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, রাজধানীতে পশু কোরবানি ও বর্জ্য অপসারণের চিত্র কেমন দেখছেন জানাবেন? জি, আপনাকে ঈদ মোবারক। জানেন যে মুসলমানদের সবচাইতে বড় যে আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহায় পরবর্তী সময়ে কিন্তু কুরবানি অনুষ্ঠিত হয়েছে। কুরবানির নামাজের পরে কুরবানি দেওয়ার পরে এখন কিন্তু দুপুর গড়িয়েছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং নাগরিকরা তাদের নিজ উদ্যোগেও কিন্তু তারা বর্জ্য অপসারণ করে একটি জায়গায় রেখেছিল এবং সেখান থেকে কিন্তু সিটি কর্পোরেশন তার ওয়ার্ডভিত্তিক যে পরিচ্ছন্ন কার্যক্রম সেটি পরিচালিত হচ্ছে। আমি বর্তমানে যেখানে রয়েছি এটি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ড। এটি এখন পর্যন্ত তাদের যে ইনচার্জ রয়েছে তিনি জানিয়েছে প্রায় 200 টন কিন্তু বর্জ্য অপসারণ করা হয়েছে এখান থেকে এবং তাদের মূল যে ডিপো সেখানে কিন্তু ফেলা হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন সন্ধ্যা নাগাদ কিন্তু একেবারে 100% বর্জ্য অপসারণ করতে পারবে বলে তারা প্রত্যাশা করেছে। এছাড়া আমরা আরও বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছি, আমরা সেখানেও দেখেছি একই চিত্র। পাড়া মহল্লা থেকে শুরু করে প্রতিটি জায়গা থেকে কিন্তু ময়লার যে গাড়ি রয়েছে সেগুলোতে করে একটি ছোট গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে এবং পরবর্তীতে বড় গাড়িতে করে কিন্তু সাভারের যে ময়লার ডিপো রয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া একটি তথ্য জানিয়ে রাখি, আরও 2 দিন আজকের পরে যে কুরবানি হবে সেখানেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে পলিথিন সরবরাহ করা হয়েছে রক্ত এবং বর্জ্য রাখার জন্য সেগুলো তারা সংরক্ষিত রাখবে এবং নির্দিষ্ট স্থানে ফেলবে এবং সুন্দর একটি নগর গড়তে সহযোগিতা করবার জন্য প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে কুরবানির বর্জ্য ব্যবস্থাপনার এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সমৃদ্ধির জন্য সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এর আগে ঈদের নামাজ শেষে স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে পিতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রীয় নিপীড়নের ভয় না থাকায় মানুষ এখন স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন করতে পারছে। শামীম চৌধুরীর আরও একটা রিপোর্ট। ঈদের নামাজ আদায়ের পরই সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ করেন তারা। অশ্রুসিক্ত নয়নে মোনাজাত করেন পরম করুণাময়ের দরবারে। পরে বাবা মায়ের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বের হওয়ার সময় জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ভীতি থেকে বের হয়ে নিশ্চিন্তে ঈদ উদযাপন করছে দেশের মানুষ। এতদিন যে একটা রুদ্ধ গুমোট শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির বাইরে মানুষ নির্ভয়ে ঈদ পালন করতে পারছে, স্বস্তিতে শান্তিতে তারা ঈদ পালন করতে পারছে। কারণ রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ রাষ্ট্রীয় কোনো নিপীড়নের শিকার হবে সেই পরিস্থিতি নেই, বরং একটি মানবিক চেহারা নিয়ে বর্তমান নির্বাচিত সরকার, বিএনপি সরকার বা বিএনপি জোটের নেতৃত্বাধীন জোটের সরকার তার দায়িত্ব পালন করছে। এদিকে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। বনানীর সামরিক কবরস্থানে শ্বশুর অবসরপ্রাপ্ত রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন তিনি। ছোট ভাই এবং শ্বশুরের কবর জিয়ারত শেষে গুলশানের বাসভবনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে বিশ্বাস করে দেশবাসী সহ মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই এবং মহান আল্লাহর দরবারে আমরা সেজন্য দোয়া করেছি। শামীম চৌধুরী, ধন্যবাদ, RTV, ঢাকা। ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে আবারও প্রাণচাঞ্চল্যে ফিরতে যাচ্ছে সিলেট ও বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো। পাহাড়, ঝর্ণা, স্বচ্ছ পানির নদী আর সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, নীলাচল, মেঘলা ও পান্তুমায়ে এবারও পর্যটকের ঢল নামবে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটকদের বরণে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। টানা বৃষ্টিপাতে গোয়াইনঘাটের পাহাড়, ঝর্ণা ও নদ নদীতে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। স্বচ্ছ পানির স্রোত আর সবুজে মোড়ানো পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটে আসবেন ঈদের ছুটি কাটাতে। তাই আগেভাগেই প্রস্তুত করা হচ্ছে আবাসিক হোটেল, মোটেল, রেস্ট হাউস ও রেস্তোরাঁগুলো। আমরা ফুল প্রস্তুতি নিয়ে রাখছি যে লাখ লাখ পর্যটক আসবে, আমরা তাদের বরণ করার জন্য আমরা সুব্যবস্থা করে রেখেছি। গ্রুপিং পার্টি আসে, তাদের জন্য স্যাক্রিফাইস, এবং যারা আগত পর্যটক আসতেছে ঈদ উপলক্ষে তাদের জন্য তো অবশ্যই ডিসকাউন্ট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের জাফলং, রাতারগুল, সোয়াম ফরেস্ট, বিছনাকান্দি ও পান্তুমাই ঝর্ণায় পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা নিয়েছেন নানা উদ্যোগ। পরিষ্কার পরিচ্ছন্নতা, নৌযান ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ এবং নানা নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত প্রস্তুতির কথা জানালেন এই ব্যবসায়ী নেতা। যেহেতু বর্ষাকাল, মায়াবী ঝর্ণা পাচ্ছে, 0 পয়েন্ট পাচ্ছে, যে জায়গায় যাবে সবুজ আর সবুজ, তাই আশা করি এই লাখো পর্যটকের আগমন হবে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজকের যে মিটিংটি করেছি সেখানে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা
পর্যটকদের স্বাগত জানানোর জন্য আমরা প্রস্তুত আছি। এদিকে ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটক বরণে প্রস্তুত ব্যবসায়ীরা। জেলার হোটেল, মোটেল ও রিসোর্টগুলোকে নতুন রূপে সাজাতে ব্যস্ত সময় পার করছেন তারা। পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন হোটেলে দেওয়া হচ্ছে বিশেষ ছাড় ও ঈদ প্যাকেজ। এরই মধ্যে আগাম কিছু কক্ষ বুকিং হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এবছর আমরা বেশ কিছু বুকিং পেয়েছি, আর ঈদের যেহেতু কিছুদিন বাকি আছে, আমরা আশাবাদী যে আরো কিছু বুকিং আমরা এর মধ্যে পেয়ে যাব। গেস্ট রিলেটেড সার্ভিস ওরিয়েন্টেড সেই রিলেটেড কাজ আমরা করতেছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ঈদ মৌসুমেও লাখো পর্যটকের পদচারণায় মুখর থাকবে পর্যটন কেন্দ্রগুলো, এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। সাকিব আল হাসান, RTV। এ নিয়ে আরও জানাতে সিলেটের গোয়াইনঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালমান শাহ। সালমান, আজ তো ঈদ, পর্যটকরা এরই মধ্যে আসতে শুরু করেছেন কিনা, হোটেল কর্তৃপক্ষ কি বলছেন, বিস্তারিত জানাবেন। জি সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আসছি সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতিকন্যা জাফলংয়ে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনটাতে আসলে সবুজের সমারোহ এবং কি সবুজ পাহাড়। আপনি জানেন প্রতি বছরই আসলে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এবং কি বিভিন্ন উৎসবে আসলে লাখো পর্যটকের সমাগম ঘটে এই জাফলংয়ে। তবে ঈদ উল ফিতরের তুলনায় ঈদ উল আজহা একটি ব্যতিক্রম দেখা যায়, যেটি হচ্ছে ঈদ উল আজহার দিন আসলে জাফলংয়ে পর্যটক শূন্য থাকে। কারণ হচ্ছে ঈদ উল আজহার নামাজ পরবর্তী সময় যে কুরবানির যে আনুষ্ঠানিকতা থাকে সেটি সম্পন্ন করে ঈদের দ্বিতীয় দিন থেকে আসলে এখানে লাখো পর্যটকের সমাগম করতে শুরু করে। আমরা এখানকার হোটেল মোটেল কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে তাদের হোটেল মোটেলগুলো বুকিং হয়ে গেছে, আগামীকালকে থেকে হয়তো পর্যটকরা আসতে শুরু করবে। এদিকে পর্যটন ব্যবসায়ীরা যারা আছে তারা আসলে লাখো পর্যটকের সমাগমে আশা করে আসলে তারা প্রস্তুতি নিয়েছেন, এমনকি এই লাখো পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এখানকার উপজেলা প্রশাসন, থানা পুলিশ, টুরিস্ট পুলিশ, বিজিবি এমনকি রুবার স্কাউট সদস্যরা আসলে তৎপর রয়েছেন। তো এই ছিল সিলেটের জাফলং থেকে সর্বশেষ পরিস্থিতি। সিনথিয়া। ধন্যবাদ। সাধারণ মানুষের পাশাপাশি ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে কারাগারে বন্দীদের মাঝে। চার দেয়ালের কঠোর নিরাপত্তার ভেতরেও বন্দীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। সকাল 8টায় ঈদের জামাত আদায় করেন বন্দীরা। সকালে পায়েস ও মুড়ি নাস্তা দেওয়া হয়েছে। দুপুরে পোলাও, গরু ও খাসির মাংস, ডাল, কোমল পানীয়, মিষ্টি দেওয়া হয়। রাতেও হয়েছে বিশেষ আয়োজন। এছাড়াও আজ এবং আগামীকাল বাড়ি থেকে রান্না করা খাবার খেতে দেওয়ার সুযোগ রয়েছে। পরিবারের বাইরে থাকলেও বন্দীদের মানসিক প্রশান্তি বাড়াতে এবং উৎসবের আমেজ তৈরি করতে কারাগারে এমন আয়োজন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। আমরাও তো ঈদ ছুটিতে যাইনি, এখানে তাদের সাথে বন্দীদের সাথে মূলত আমরা ঈদ করছি। সবাই মিলে একটু ভালো থাকা, তাদেরকে একটু ভালো রাখা, মানবিক দিকগুলো মাথায় নিয়েই 3 দিনের মধ্যে প্রত্যেকটা বন্দীকে যদি তার পরিবার মনে করে পরিবারের রান্না করা খাবার তারা এখানে দিবে। আমরা নিরাপত্তা নিশ্চিত করে বন্দির কাছে সেই পরিবারের খাবারটা আমরা পৌঁছানোর ব্যবস্থা করে দেব। সেই সাথে 3 দিনের মধ্যে একদিন তার আনডিউ সাক্ষাতের সুযোগ স্যার বলে দিয়েছেন। কোরবানির মাত্র একদিন আগে রাজধানীর আদ্দিন হাসপাতালে কোরবানি হয় 6 নবজাতকের। 27 মে দিনভর স্বজনদের আহাজারিয়ার পুলিশ সহ স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি গঠনের পর ভোল পাল্টেছে হাসপাতালটির পরিচালনা পর্ষদের। ক্যামেরার সামনে কথা বলা তো দূরে থাক, অস্বীকৃতি জানান কোনো তথ্য দিতেও। এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর 3 সদস্যের তদন্ত কমিটি করে 3 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলেছে। এদিকে হাসপাতালে মৃত্যুবরণ করা 6 নবজাতকের মধ্যে 1 নবজাতকের পরিবারের তরফ থেকে রমনা থানায় চিকিৎসায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে মামলা করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আদ্দিন হাসপাতালে রয়েছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সায়েম, 6 শিশু মৃত্যুর ব্যাপারে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, জানাবেন।
সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন যে কোরবানি ঠিক একদিন আগে এই আমার পিছনে যে আদ্দিন হসপিটাল, এই আদ্দিন হসপিটালে কিন্তু 6টি নবজাতক শিশু তাদের প্রাণ হারায়, অর্থাৎ তারা কোরবানির একদিন আগেই কিন্তু তাদের কোরবানি হয়ে গিয়েছে। এবং আমরা আজকে কিন্তু এই ঈদের দিনে এই হাসপাতালে এসেছিলাম এই হাসপাতালটার পরিস্থিতি কি জানার জন্য বা হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে সেটা জানার জন্য। কিন্তু আমরা এসে যেটা দেখলাম যে এখানে হাসপাতাল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা কিন্তু এই হাসপাতালে নেই। তারা সবাই কিন্তু ঈদের ছুটিতে যে যার মতো বনের পশু কোরবানি করার জন্য তারা ব্যস্ত রয়েছেন। এবং আমরা আরেকটু জানিয়ে রাখি যে আমরা এই হাসপাতালের একজন কর্মকর্তাকে পেয়েছিলাম, আশরাফুল ইসলাম, ওনার সাথে আমরা কথা বলেছি। তার কাছে আমরা জানতে চেয়েছিলাম নিহত যে শিশু যারা প্রাণ হারিয়েছেন নবজাতক, তাদের পরিবারের যে ঠিকানা বা তাদের যে হাসপাতালের অ্যাডমিটের যে তথ্য, সেই তথ্যও কিন্তু তারা আমাদেরকে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে 3 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে, তাদের কাছে হাসপাতালের এই রেজিস্টার সহ সকল ধরনের তথ্য তাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, যে কারণে আমাদেরকে এই মুহূর্তে তারা দিতে পারছেন না। এবং পরবর্তীতে যদি তারা সংগ্রহ করতে পারেন তাহলে আমাদেরকে সেই তথ্য সরবরাহ করবেন বলে জানিয়েছেন। আমি আরেকটু জানিয়ে রাখি যে আমরা কথা বলেছি রমনা থানার ওসির সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে হাবিবুর রহমান নামে একজন ব্যক্তি, যিনি এই 6 শিশুর এক শিশুর পিতা, তিনি কিন্তু এই হাসপাতালে অবহেলার কারণে শিশু মৃত্যুর অভিযোগে একটি মামলা করেছেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। মিতু, ধন্যবাদ। গোপালগঞ্জের বেদগ্রামে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় বুধবার রাতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় 2 জন ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। অপরদিকে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি এলাকায় মোটরসাইকেল, সিএনজি ও গরুবাহী নসিমনের ত্রিমুখী সংঘর্ষে 1 জন নিহত ও 2 জন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত 10টার দিকে সদর উপজেলার চূড়ামনকাটি বাগডাঙ্গা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সঙ্গে বাড়ি ফেরার পথে দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 বছরের 2 শিশুর, আহত হয়েছেন 2 মা। বুধবার ভোরে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আগামী 5 বছরে বাংলাদেশকে $5 বিলিয়ন অর্থায়ন প্যাকেজ দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের ঢাকা অফিস। এ বিষয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর সফরকালে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতো কান্দা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার খাতগুলো নিয়ে আলোচনা হয় এবং আগামী 5 বছরে $5 বিলিয়ন অর্থায়ন প্যাকেজ দেওয়ার ঘোষণা দেয় এডিবি। আজ শুরু হচ্ছে তহুরা মারিয়াদের সাফের শিরোপা ধরে রাখার মিশন। ভারতের গোয়ায় পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচ শুরু রাত 8টায়। প্রথম ম্যাচ জিতলেই সেমিফাইনালের হাতছানি পিটার বাটলারের শিষ্যদের সামনে। ভারতের গোয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। লাল সবুজের এই ঝান্ডা সাফের মঞ্চে সবার উপরে দুবার তুলে ধরা বাংলাদেশ এবার অতীত ইতিহাসটা দূরে রাখতে চাইছে। টিমের কাছে নতুনভাবে নতুন শুরুর প্রত্যাশা কোচ পিটার বাটলারের ঝুড়িতে সবই আছে, গোল করা আর গোল করানোর মেশিন, কিংবা প্রতিপক্ষের প্রবল আক্রমণ মাঝমাঠ কিংবা ডিফেন্সিভ মিডেই রুখে দেওয়ার দক্ষতা সম্পন্ন ফুটবলার। এশিয়ান কাপের মূল পর্বে খেলা এই দলের প্রতিপক্ষ। প্রথম ম্যাচে ভারতের কাছে 11 গোল খাওয়া মালদ্বীপ। এত সব অনুকূল খবরের ভিড়ে মাটিতেই পা রাখছেন অধিনায়ক মারিয়া মান্ডা। আমাদের টার্গেট হলো আমাদের প্রথম ম্যাচ, তো দ্বিতীয় ম্যাচ নিয়ে এখন আপাতত আমরা চিন্তা করছি না, তো আমাদের পয়েন্টের প্রয়োজন, তো প্রথম ম্যাচটাই আমরা ভালোভাবে খেলতে চাই। মালদ্বীপের বিপক্ষে হেড টু হেডের অতীত ইতিহাস পুরোটাই বাংলাদেশের পক্ষে। এছাড়া এক ম্যাচ জিতলেই নিশ্চিত সেমিফাইনাল। কোচ পিটার বাটলার অবশ্য এগোতে চান ধাপে ধাপে। এইটা একেবারে নতুন একটা টুর্নামেন্ট। অতীত এখন মনে রাখতে চাই না, আমরা সামনের দিকে এগোতে চাই। মেয়েরা ভালো করছে, মালদ্বীপের বিপক্ষে জয় ভিন্ন অন্য কিছু ভাবছি না।
stay humble. হালকা চোট থাকায় এ ম্যাচে মনিকা আর শিউলির শুরুর একাদশে খেলা নিয়ে আছে শঙ্কা, তাই এ ম্যাচে বাড়তি কিছু করতে চান না কোচ। The most important game is the next game. ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা কাজ করছি। তারা মালদ্বীপের বিপক্ষে কত বড় ব্যবধানে জিতলো সেটি নিয়ে ভাবছি না। আমরা বেশ ভালো ও আত্মবিশ্বাসী দল। মালদ্বীপের বিপক্ষে বড় জয়ে আসর শুরু করলে সেটি হবে নারী ফুটবলারদের পক্ষ থেকে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য অন্যরকম এক ঈদ উপহার। মালদ্বীপের বিপক্ষে ভারত দেখিয়েছে তার শক্তিমত্তা, আর বাংলাদেশের সামনে এখন সহজ সমীকরণ। এই সমীকরণটা বাংলাদেশ কঠিন করতে চাইবে না নিশ্চিত, তবে বাংলাদেশের জন্য অদৃশ্যভাবে এই ম্যাচে ভারত না থেকেও থাকছে প্রতিপক্ষ হয়ে। ভারতের গোয়া থেকে মাহফুজুল ইসলাম, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।